আমরা এই পর্যায়ে নাইম আবেদিন আপনার কাছে জানতে চাই যে অর্পণা রায় দাশগুপ্ত যেটা বলছিলেন, অর্পণা রায় যেটি যে ভারত থেকে ভারতে বসে এসব হচ্ছে এবং বাংলাদেশে তাদের দোসররা এখনো রয়ে গেছে, প্রশাসনের মধ্যে কি আছে? জি দেখুন, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে বিগত 16 বছর ধরে, প্রত্যেকটা রিক্রুটমেন্টেই কিন্তু দেখতে পেয়েছেন যে যদি কেউ আওয়ামী পরিবারের বাইরে বা সক্রিয় ছাত্রলীগ কর্মী, যুবলীগ কর্মী, এই ধরনের তাদের লেজুর ভিত্তিক যেই সংগঠন, তাদের থেকেই কিন্তু সবগুলো রিক্রুটমেন্ট হয়েছিল। এবং ভারতীয় চক্রান্ত যদি আমি আপনাকে বলি, তাহলে আপনি একটা কানেকশন দেখেন যে এই যে ভারতীয় মিডিয়াগুলা ইচ্ছা করে বিভ্রান্ত করছে তার দেশের মানুষকে মিসলিডিং ইনফরমেশন দিয়ে, যার কারণে তার দেশের জনগণ এবং তার দেশের বিভিন্ন শুধু তার দেশ না, বহির্বিশ্বে যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়, এই কারণে কিন্তু ইচ্ছা করে এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে। এবং তারা জানে যে শেখ হাসিনা একজন খুনি, তারপরেও তাকে কিন্তু আশ্রয় দিয়ে রাখছে। এবং আপনি দেখেন এই ইস্কনের মতো সংগঠন, যেটি বিগত ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী একটা সংগঠন, তারা কিন্তু কখনোই হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে না। যদি তারা হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করতো, তাহলে তারা ওই চিন্ময়ের মতো একজনকে, এখন এসে তারা বহিষ্কার বা এই ধরনের কথা বলছে, কিন্তু তাদের কর্মীদের দেখেন, তাদের কর্মীরা কি এই চিন্ময়ের জন্যই কিন্তু তাদের কর্মীরা গিয়ে এই আমাদের এই ভাইকে, আমাদের এই আলিফ ভাইকে হত্যা করেছে। তাহলে এই যে যোগ সাদৃশ্য, একজনের সাথে আরেকজন কানেক্টেড, ইসকনের সাথে কানেক্টেড ভারতের সাথে কানেক্টেড আওয়ামী লীগ, এই সমীকরণগুলো আমাদের কি দেখায়? এই সমীকরণগুলো আমাদের এটাই দেখায় যে এই বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরেরা শুধুমাত্র দোসর, কোনো প্রাতিষ্ঠানিক দোসর না, তাদের দেশীয় দোসর আছে, বিদেশি দোসর আছে, সবাই মিলেই কিন্তু এই চক্রান্তের এই ফন্দিটা তারা আটছে যে কোনো করেই হোক এই দেশের মানুষ, তাদের টার্গেট শুধুমাত্র আমাদের সরকার না, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। তারা শুধুমাত্র আমাদের সরকারকে টার্গেট করছে না, তারা আমাদের রাষ্ট্রকে টার্গেট করছে, তারা আমাদের রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে টার্গেট করছে যে কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে। আপনি দেখেন ইসকন ইন্ডিয়াকে আহ্বান করে, একটা সে বাংলাদেশের থেকে, বাংলাদেশের সে যদি পরিচয় দেয়, সে কিভাবে ইন্ডিয়াকে আহ্বান করে বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ইন্ডিয়ার হস্তক্ষেপের আহ্বান করে? এটা সম্পূর্ণভাবে এটা দেশদ্রোহিতা। তার মানে তারা কি বাংলাদেশকে সার্ভ করছে? তারা জাতীয় আমাদের সার্বভৌমত্বের হুমকি। আপনার কাছে ফিরবো নাইম আবেদিন, তার আগে একটু আলোচনা করে নিতে চাই শাকিন শাবাব আপনার সাথে। আপনি তো আন্দোলনে ছিলেন, কিন্তু আন্দোলনের থেকে পড়াশোনা এখনো ওইভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানে শতভাগ শুরু হয়নি। তাহলে এই যে রাষ্ট্রের একেবারে অস্তিত্বের জায়গায় এখন প্রায় অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে, ছাত্ররা যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখভাগে ছিলেন, তাদের এখনকার ভূমিকা কি, আহ্বান তাদের প্রতি আপনাদের? দেখেন, সারা দেশের পরিস্থিতি নিয়ে যদি আমাদের আহ্বানের কথা বলতে চান, হ্যাঁ, আমাদের এখন কিন্তু আমাদের পড়াশোনা করার কথা ছিল। আমরা হয়তো বা পড়াশোনাও করছি, দেশের রক্ষার জন্য, দেশ গঠনে যা যা করা দরকার সব করছি, একটু হিমশিম খাচ্ছি। যেমন গতকালকে ওমা ফাতেমা আপু ইস্ট ইউনিভার্সিটিতে যে একটা কথা বলেছে যে আমরা অসুস্থ হয়ে পড়ছি, মানে আমাদের সব দিক থেকে এত দিকে আমাদের মানে মাথা খারাতে হচ্ছে, সব দিকে নজর দিকে দেখাতে হচ্ছে যে আমরা অসুস্থ হয়ে পড়ছে, যেটা সত্য কথা। কিন্তু তারপর এই দেশের জন্য আমার একটাই আহ্বান থাকবে সকলের প্রতি এবং আমাদের সবার পক্ষ থেকে, যে দেখেন এই দেশটা কিন্তু অনেক কষ্টে পাওয়া। এটা 71 সালে একবার মুক্তিযুদ্ধ করে আমরা পেয়েছি, 2024 সালে একটা ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। তো এই ফ্যাসিবাদী কর্মীরা যেন কোনোভাবে ফেরত না আসতে পারে, যে যারা আমাদের মানে ভাই বোনকে মারছে, যারা আমার ভোটের অধিকার কেড়ে নিছে, যাদের কারণে আমি কথা বলতে পারতাম না, এই যে আমি আজকে এখানে যে আলোচনা করতে পারতেছি, এটা তো আমি ওই সরকার থাকলে পারতাম না, আমাকে ওইরকম লিবার্টি দেওয়া হইতো না। তো তাদেরকে আমরা কিভাবে আবার এত বেশি সুবিধা বা ফায়দা দিব? আমি ইন্ডিয়ারও একটা বিষয় আমি বুঝি না, মানে ইন্ডিয়া আমার তো মনে হয় যদি মানে আপনাদের তো উচিত আমাদেরকে এখন সাপোর্ট করা, অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করা। শেখ হাসিনা তো এখন ক্ষমতায় নাই, সে তো পড়ে গেছে, সে এখন কোথায়? তাকে আপনারা কেন রাখতেছেন? তাকে আপনারা ছেড়ে দেন আমাদের কাছে, তাকে আমরা আমাদের শাস্তি, সেটা আমরা শাস্তি আমরা নিশ্চয় মানে একদম পুরো যতটুকু শাস্তি দরকার সব শাস্তি আমরা দিয়ে দিই এখানে। কিন্তু তাদেরকে আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলার কার্যক্রম শুরু হচ্ছে, সেখানে মামলার মধ্য দিয়ে অর্থাৎ সেই মামলার রায়ে তার যা শাস্তি হয় তা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায়, স্বচ্ছ প্রক্রিয়ায় সেটি হোক, সেটি আপনার প্রত্যাশা। আলোচনায় ফিরবো আপনার কাছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি, আমরা এই পর্যায়ে শেষ পর্যায়ে যুক্ত হতে চাই ডক্টর রমিত আজাদ। আপনি মূলত শিক্ষক এবং গবেষক, আপনি রাজনীতির দীর্ঘদিন প্রেক্ষাপট পর্যবেক্ষণ করে আপনার কাছে এখন কি মনে হয় যে বাংলাদেশের
বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে অনেকগুলো সংবাদ ভুলভাবে উপস্থাপন হচ্ছে, এগুলোর ইম্প্যাক্ট কি হতে পারে? ধন্যবাদ। আমি বর্তমানে একজন অধ্যাপক, গবেষক, পদার্থবিজ্ঞানী। তবে আমি একসময় ওনাদের মতো ছাত্র ছিলাম। সে সময় আমি ছাত্র রাজনীতি করেছি, তবে দেশের মাটিতে না, বিদেশের মাটিতে আর কি। এবং এই ধরনের একটা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছিলাম। আমরা সেখানে ফরেন স্টুডেন্টস অর্গানাইজেশন নামে একটি অর্গানাইজেশন ছিল, 35টি বিশ্ববিদ্যালয় এবং 170টি দেশের ছেলেমেয়েরা ছিল। আমি ওটাই বলছি আর কি। হ্যাঁ, ওটার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আর কি। তো ছাত্র আন্দোলন আমি বুঝি, শুধু যে অধ্যাপক বা বিজ্ঞানী তা না। এখন যেটা বলছি যে গণমাধ্যমগুলোতে, অর্থাৎ ভারতীয় গণমাধ্যমগুলোতে যে সংবাদ, বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে, সেটা আমি আগেও একবার বলছি, আবার বলছি, এটা দুঃখজনক। আমরা ভারতের জনগণকে জন্য দায়ী করি না, ঠিক আছে? কোনো দেশের জনগণকে দায়ী করা যায় না, জনগণ তো তাদের সাধারণ জীবনযাপন করে। যেই গণমাধ্যম এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, আমি তাদেরকে দায়ী করব এবং আমি মনে করি যে তাদের উচিত না প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এই ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা। ধন্যবাদ। ভারত সরকারকে কোনো আহ্বান আছে যে এই যে বাংলাদেশ নিয়ে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে তাদের দেশের সংবাদ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করা বা সাবধান করা? হ্যাঁ, ভারত সরকার যদি শুনতে প্রস্তুত থাকে বা তারা যদি মনে করে যে একটা দেশ তাদেরকে জন্য খুবই জরুরি, গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, শুধু ভারতের জন্য না, ভারত, চীন, রাশিয়া, আমেরিকার মতো দেশের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আপনারা যদি এটা মনে করেন যে সরকার এবং জনগণ দুইটাকেই যদি আপনি পাশে পেতে চান, কারণ বিগত 16 বছর তারা শুধুমাত্র সরকারকে পাশে পেতে চেয়েছে, হ্যাঁ, আমাদের জনগণকে তারা পাশে পেতে চায়নি। এই মুহূর্তে 2024 সালের 5ই আগস্টের পর থেকে যদি আপনারা বাংলাদেশকে পাশে পেতে চান, সরকার এবং জনগণকে পাশে পেতে চান, তাহলে আপনাদেরকে আমরা আহ্বান করব, আমাদের এই সরকারকে সমর্থন করুন, আমাদের দেশের বিরুদ্ধে কোনো চক্রান্তে জড়িত হবেন না। ভারতের মিডিয়ার খবরগুলো আপনি এরই মধ্যে দেখেছেন এবং সর্বশেষ আমাদের দেশের গণমাধ্যমের যেমন অথরিটি আমাদের সরকার, সেটি কখনো নির্বাচিত সরকার, কখনো অন্তর্বর্তী সরকার, আমরা আইনের ঊর্ধ্বে না। তো ভারতের গণমাধ্যমকে আইনের ঊর্ধ্বে ভারত সরকারের কি করণীয় আছে সেখানে? অবশ্যই ভারতীয় সরকারের উচিত হচ্ছে যেসব নিউজগুলো তারা উল্টাপাল্টা বা হচ্ছে ফেক ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কোন উদ্দেশ্যে ছড়াচ্ছে সেগুলো বের করা, এবং কেন একটা হচ্ছে মানে আমাদের দেশের মধ্যে, ভারতে থেকে আমাদের দেশের মধ্যে একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি মানে ক্রিয়েট করার কেন এত পায় তারা, এটা তো ভারতীয় সরকার দেখা উচিত তাদের, এবং ভালো করে দেখে এটার একটা মানে একটা সুন্দর একটা বিচার ব্যবস্থার মধ্যে আনা উচিত। কারণ আমরাও তো আইনের ঊর্ধ্বে না, তা আপনারা তো আপনাদের গণমাধ্যম তো আইনের ঊর্ধ্বে হওয়া উচিত না। এবং আরেকটা কথা আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে দেখেন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই ওয়ার্ডগুলো উচ্চারণ করা থেকে বিরত থাকে আমরা। আমাদের হিন্দুজ, মুসলিম, খ্রিস্টানস সবাই আমরা এক, আমাদের সবাই আমরা একসাথে আছি, আমাদের একটাই পরিচয় যে আমরা বাংলাদেশি। আপনার এই আলোচনা ধরেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা সবাই বাংলাদেশি, আমরা এখানে ধর্মের বিভাজন, বর্ণের বিভাজন না করে দেশ বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশি। সেই সকল বাংলাদেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো দেশের ষড়যন্ত্র, যে কোনো দেশের গণমাধ্যমের মিথ্যা তথ্য দিয়ে তথ্য ছড়িয়ে যেন কেউ কোনো বাংলাদেশকে অস্থিতিশীল না করতে পারে, সে বিষয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসলে পারবে বাংলাদেশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, সেটির সফলতা ধরে রাখতে দিন শেষে রাষ্ট্র আমাদের বাংলাদেশ, এবং এই রাষ্ট্র 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্র ফ্যাসিবাদের প্রায় 15.5 বছরের সেই ফ্যাসিবাদকে দূর করে গেল 5 আগস্ট আরেকবার মুক্ত হয়েছে। এই মুক্ত রাষ্ট্র অবশ্যই বাংলাদেশ, পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। এর মধ্যে কোনো দেশ, কোনো সংবাদপত্র, কোনো বিশেষ মহলের কোনো ধরনের ষড়যন্ত্র এখানে টিকবে না। যেমনটি 1971 সালে টেকেনি, যেমনটি 2024 সালের 5 আগস্ট আর বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের টেকেনি, সেরকমই প্রত্যাশা রেখে আজকের মতো 71 মুখোমুখি অনুষ্ঠানে এই পর্যন্তই। দর্শক, ফিরব আগামী শুক্রবার রাত 8টায় এই অনুষ্ঠানে।